তিউনিশিয়ার বিপক্ষে ব্রাজিল 1-1 গোলে ড্র করেছে। ব্রাজিল দুটো পেনাল্টি পেয়েছিল, একটা পেনাল্টি এস্তেভাও গোল করেছেন খুব আত্মবিশ্বাসের সাথে, যেটা দেখে নিশ্চয়ই আপনি এতক্ষণে খুশি হয়ে গেছেন। কিন্তু পরের পেনাল্টিটা লুকাস পাকুয়েতা যেভাবে মিস করলেন আর একদিকে তাকায়া, কেন যেন ওনার কাছে মনে হচ্ছিল সে সময় পেনাল্টিতে গোল করা খুব সহজ, কিন্তু উনি স্মার্টলি মিস করে দিয়েছেন। তো এই মিসের পর ব্রাজিল আর গোল করতে পারলো না, কিন্তু একদম শেষ মুহূর্তে এসে এস্তেভাওর একক প্রচেষ্টা যেটা আপনি দেখেছেন, আপনি এই ছেলেকে কোন শব্দে বর্ণনা করবেন বলুন তো? পুরো ম্যাচ জুড়ে একা যেভাবে খেলেছে, যতটুকু খেলেছে, ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে কি আপনি সেরকম কোনো খেলা দেখতে পেরেছেন এই পুরো ম্যাচে? আপনি যদি ব্রাজিলের এই ম্যাচটা তিউনিশিয়ার বিপক্ষে যে ম্যাচটা খেললো, ভিনিসিয়াসকে এবং এস্তেভাওকে যদি আপনি এক জায়গায় রাখেন, তাহলে আকাশ আর পাতাল এটা যদি বলি আমি ব্যক্তিগতভাবে, তাহলে বোধহয় খুব একটা ভুল হবে না। এস্তেভাও 18 বছর বয়সী একটা বাচ্চা ছেলে, সে নিজের পরিপক্কতা দেখিয়েছে। ভিনিসিয়াস এখন যে স্টেজে আছেন, রিয়াল মাদ্রিদের মতন ক্লাবে খেলেন, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আসলে নিজের নামের প্রতি যে সুবিচারটা করা দরকার ছিল সেটা তিনি পারলেন না। শুধুমাত্র ব্রাজিল কেমন খেলেছে এই কথাটা বলা শুরু করলে অনেক সময় চলে যাবে, কিন্তু তার আগে বলতে হয় প্রতিপক্ষ হিসেবে তিউনিশিয়া যথেষ্ট 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 ভালো খেলেছে। ব্রাজিলের বিপক্ষে যেই ধরনের খেলাটা দরকার ঘরের মাঠে, যেমন তাদের দর্শকরা মোটামুটি হুইসেল দিয়েছে, সিটি বাজিয়েছে, ব্রাজিলের পায়ে বল থাকার সময় ভিনিসিয়াস জুনিয়রের পায়ে বল যখন ছিল তখন ইচ্ছামতো চিৎকার চেঁচামেচি করেছে। হোম অ্যাডভান্টেজ যেটা নেওয়া দরকার ছিল সেটা তাদের দর্শকরা সুদে আসলে 16 কলা পূর্ণ করে দিয়েছে। তিউনিশিয়ার খেলাটা আপনি কী বলবেন? ব্রাজিল যেভাবে কাউন্টার অ্যাটাক করেছে, একেবারে ছেড়ে দিয়ে এসে তিউনিশিয়া নিজেদের সবটুকু দিয়ে আমরা গোল খেতে চাই না, আমরা প্রয়োজনে ড্র করব, কিন্তু তবুও আমরা গোল হজম করব না। ওরা ওদের কমিটেড বা ওরা যেই জায়গাটা কথা দিয়েছে সেই কথাটা কিন্তু ওরা রেখেছে। ব্রাজিলের এই জায়গাটায় একটা শিক্ষা হয়ে থাকলো ওয়ার্ল্ড কাপের আগে, সেটা কি? যে 5 ম্যান ব্যাকলাইন যদি থাকে তাহলে কার্লো আনচেলত্তি 5 ম্যান ব্যাকলাইন কীভাবে ভাঙবেন এই সমাধানটা তাকে খুঁজে বের করতেই হবে। তার কারণটা হলো ওয়ার্ল্ড কাপ যখন শুরু হয়ে যাবে তখন ছোট ছোট দলগুলো বড় দলের বিপক্ষে এই ধরনের বাস পার্কিং ডিফেন্স করে তারপরে প্রতিপক্ষের কাছ থেকে হয়তোবা গ্রুপ পর্বে একটা পয়েন্ট ছিনিয়ে নেয়, আর তা না হলে নকআউট পর্বে গিয়ে একেবারে পেনাল্টি শুট আউট পর্যন্ত নিয়ে তাদেরকে শেষ পর্যন্ত রুখে দেওয়ার চেষ্টা করে। এরকম ম্যাচ আপনারা অহরহ অনেক দেখবেন। তো ব্রাজিল ম্যাচ এবং ব্রাজিল তিউনিশিয়ার বিপক্ষে যে খেলাটা খেলেছে, ব্রাজিলের আপনি অনেক ল্যাকিংস খুঁজে পাবেন। 1 নম্বর ল্যাকিংসটা দিয়ে শুরু করি, সেটা হলো ওয়েসলে যেই ধরনের স্পিডি এবং যেভাবে কাউন্টার অ্যাটাক করে। আপনি যদি কাউন্টার অ্যাটাকের দিকে বেশি আপনার যদি বেশি কাউন্টার অ্যাটাক পছন্দ হয়, কিংবা তিনি যেভাবে উপরে উঠে যান এটা যদি আপনার পছন্দ হয়, তাহলে আপনি ওয়েসলের পক্ষে থাকবেন। কিন্তু কোচের নাম যখন কার্লো আনচেলত্তি, তিনি এতটা অফেন্সিভ পছন্দ করেন না যতটা অফেন্সিভ তুমি চলে যাওয়ার পরে ওই জায়গাটা তুমি ছেড়ে দাও, বা ওই জায়গাটায় আবার নতুন করে এমন একটা গ্যাপ তৈরি হয় যে গ্যাপের আর কোনো মা বাবা থাকে না, একেবারে জায়গা মতন দিয়ে আসে, সেখান থেকে ফিরে আসার কোনো লাইন থাকে না। আপনি দেখেন ব্রাজিল যেভাবে গোলটা হজম করেছে, কাউন্টার অ্যাটাকটা যাবে, ওয়েসলে নাই, ওই এলাকায় নাই। আর ওয়েসলে না থাকার কারণে এইটার মিলিতা ওই দিকে চলে আসছে, আবার সাথে চলে আসছে মার্কুইনহস। তো আলটিমেটলি অন্য পাশে অর্থাৎ ডান সাইডে টোটালি ফাঁকা থাকার কারণে ওই জায়গাটা বলটা দিয়ে ফেলেছে, জায়গা মতন পেয়ে গেছে, তারা কিন্তু গোল আদায় করে নিয়েছে। ব্রাজিল কিন্তু এই ধরনের একটা গোল আদায় করে নিতে পারেনি। কার্লো আনচেলত্তিকে এই জায়গাটায় সমাধান খুঁজে বের করতে হবে। অবশ্যই তিনি যেন 5 ম্যান ব্যাকলাইন যারা তার প্রতিপক্ষে নামবে, এই ব্যাকলাইনগুলো কীভাবে ভাঙতে হবে। আপনি একটা জিনিস দেখেন, ব্রাজিল যদি 2টো গোল দিয়ে দিত না আর তিউনিশিয়া যদি পিছিয়ে থাকতো, তাহলে তাদের গেম প্ল্যানটা চেঞ্জ হয়ে যেত। যেটা আপনি আগে দেখেছেন 5 ম্যান ব্যাকলাইন, সেটা হয়ে যেত 5 ম্যান ফ্রন্ট লাইন। তার কারণ দুজন অ্যাটাকিং মিড উপরে উঠে যেত এবং দুই পাশ থেকে 2 ফুলব্যাক উইঙ্গার হয়ে যেত। তো এই ধরনের ট্যাকটিক্যাল ব্যাপারগুলো যদি আমি আপনার সামনে আলোচনা করি, হয়তো আপনি বুঝবেন, কিন্তু খেলাটা যদি মন দিয়ে দেখেন তাহলে আপনিও বুঝতে পারবেন যে ব্রাজিলকে তিউনিশিয়া মোটামুটি ভালো চাপে রেখেছিল। ব্রাজিলের আসলে যেই সংকট, এই সংকটটা আসলে
কোথায়? মেইন ম্যান এই মুহূর্তে কি আসলে আপনি এস্তেভাওকে ধরবেন না ভিনিসিয়াস রদ্রিগোকে ধরবেন? ভিনিসিয়াস এবং রদ্রিগো দুইজনের আত্মবিশ্বাস এমন জায়গায় যে ঠেকেছে, এই আত্মবিশ্বাস নিয়ে তারা বিশ্বকাপে যাবে। ক্যান ইউ ইমাজিন? আপনি চিন্তা করতে পারেন ভিনিসিয়াস জুনিয়রের এখন যে অবস্থা, আত্মবিশ্বাস নাই বললেই চলে। ড্রিবল করতেছে, ঠিকঠাক মতন হচ্ছে না। ড্রিবল মানে সে যে করে যাচ্ছে, প্রতিপক্ষ আত্মবিশ্বাসের সাথে তাকে একেবারে ঠেলে বাইরে বের করে দিচ্ছে, সফল হইতে পারছে না। যেই ধরনের কিক নেওয়া দরকার সেই ধরনের কিক তিনি নিতে পারছেন না। এই আত্মবিশ্বাস নিয়ে কি ভিনিসিয়াস ওয়ার্ল্ড কাপে যাবেন আর সেখানে যে সফলতা অর্জন করবেন? এটা সত্যি দুঃখজনক। এবং ভিনিসিয়াস জুনিয়র যদি এই জায়গা থেকে নিজেকে রিকভারি করতে না পারেন, তাহলে অবশ্যই ওয়ার্ল্ড কাপে ভিনিসিয়াসের দিক থেকে আপনাদের চোখটা সরিয়ে এস্তেভাওর উপরে রাখতে হবে। হোয়াট আ ম্যান হি ইজ! একা হাতে যতটুকু চেষ্টা করেছেন, যে কটা ড্রিবল করেছেন, আপনি দেখেন প্রত্যেকটাই এক প্রকার সফল হয়েছে, কয়েকটা এদিক ওদিক হতে পারে, কিন্তু নিজে যে চেষ্টাটা করেছে ওই চেষ্টাটা আপনি মানে কি বলে এটাকে, মানে দৃষ্টি বা পলক্ষীন আপনি দেখেছেন, এরকমটা মনে হয়েছে না? আমি ব্যক্তিগতভাবে এরকমটাই দেখেছি যে এইটুকু বাচ্চা কি করতেছে, কি এমন করতেছে। তো চেলসি তার যত্ন নিক, ব্রাজিল তাকে নিয়ে স্বপ্ন দেখুক, এটাই চাই। ব্রাজিলের ডিফেন্স নিয়ে খুব বেশি চিন্তিত না হলেও এইডার মিলিতেও যেভাবে ইনজুরি হয়েছে সেটা আসলেই কষ্টদায়ক রিয়াল মাদ্রিদের জন্য। খুব তাড়াতাড়ি তিনি মাঠে ফিরে আসবেন সেটাই চাই। বেন্তো থার্ড গোলকিপার হিসেবে ওটাই ঠিক আছে, অ্যালিসন বেকার এবং সেই সাথে এডারসন, এই দুইজনই থাকবেন প্রথম এবং দ্বিতীয় গোলকিপার। মিডে একটা সমস্যা দেখা যাচ্ছে, সেটা হলো ক্যাসিমিরোর স্পিড। একটা সময় পর্যন্ত ক্যাসিমিরোর স্পিড ধরে রাখা সম্ভব, কিন্তু কাউন্টার অ্যাটাকে ক্যাসিমিরোর ফিরে আসাটা বা তার যে স্পিডি ফিরে আসাটা, এই স্পিডি ফিরে আসাটা খুবই জরুরি বলে আমি খালি চোখে দেখে এটা আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ওভারঅল লুকাস পাকুয়েতার এই পাকামিটুকু ছাড়া তিনি যদি আত্মবিশ্বাসের সাথে পেনাল্টিটা নিতেন খুবই ভালো হতো, গোল করাটা দরকার ছিল। আপনার স্কোয়াডে বাচ্চা পোলাপাইন যেভাবে আত্মবিশ্বাসের সাথে পেনাল্টি নিয়ে সফল হচ্ছে, আর আপনি সেখানে এই ধরনের স্মার্টলি মিস করবেন আর একদিকে তাকায়া, এটা আসলেই মেনে নেওয়া কষ্টকর। ব্রাজিলের ম্যাচ আমি দেখেছি, কিছু জায়গা ভালো লেগেছে। এস্তেভাও দিল জিতে নিয়েছে, ভিনিসিয়াস জুনিয়র হৃদয় ভেঙে দিয়েছে, এরপরে রদ্রিগো আত্মবিশ্বাস হারিয়ে একেবারে খুঁড়িয়ে হাঁটছেন, এমনটাই মনে হয়েছে। ওভারঅল ব্রাজিলকে তিউনিশিয়া যে পরীক্ষাটা নিয়েছে, এই পরীক্ষাটা নিতে দেখে আমি ব্যক্তিগতভাবে খুশি হয়েছি। আপনারা কেমন দেখলেন ব্রাজিলের খেলা জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।